অংশগ্রহণকারী আমাদের বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীরা রয়েছে অস্মিতা মান্না, গীতা মাইতি, তৃষা প্রধান। তোমরা সবাই চলে এসো, শ্রদ্ধেয় মহারাজকে আগে বরণ করো। নমস্কার। স্বদেশ বিদেশ চলি উঠিছে তোমার নবীন তন্দ্র, আকাশ বাতাস ধনিয়া তুলিছে তোমার মোহন মন্ত্র। স্বদেশ বিদেশ চলি উঠিছে তোমার নবীন তন্দ্র, আকাশ বাতাস ধনিয়া তুলিছে তোমার মোহন মন্ত্র। নন্দিত ধারা মন্দির মাঝে ধর্মের শোকগন্ধ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। অরুণ কিরণ উছলি উঠিছে উদিরে যেদিন বঙ্গে, স্বর্গ করিল সুরভি বৃষ্টি বর্ষিয়া শিশু সঙ্গে। প্রেমের পূর্ণ প্রবাহে সাজিল মোর নিত্যানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। দুর্লোকের ছবি ঝেলিলে পুলকে গুরুর চরণ তলে, আর্তের সেবা মর্তে আনিলে ভাসিয়া নয়ন জলে। বিশ্বপ্রেমের বিকশিত খনি চিত্তে হরসানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। ভূধরে সাগরে গহনে কাননে চাপিলে কত না নিশি, তুষার হিমানি গিরি কনক ভূমিরে কত না দেশি। অঙ্কুর পুর শঙ্কর জ্ঞান শাকের জগানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। জ্ঞানের গরিমা গৌরব গান ভারতময় বাণী, পাশ্চাত্য শিক্ষা বেদান্ত কথা শুনি বিষয় বাণী। স্নিগ্ধ ভাবের শক্তি মাধুরী মুগ্ধ নতুন ছন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ।
স্বদেশ মন্ত্র। হে ভারত, ভুলিও না এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভাগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানা, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়া ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমার মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমার মানুষ করো। নমস্কার। নমস্কার। প্রথমে আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জগজ্জননী মা শারদা এবং যুগাবতার স্বামী বিবেকানন্দের চরণে আমার আভূমি প্রণাম জানাই। মঞ্চে আসীন আজকের অনুষ্ঠানের মধ্যমণি পরম পূজ্যপাদ স্বামী একরূপানন্দজি মহারাজকে আমার সহস্র প্রণাম। মঞ্চে আসীন আরেক শিক্ষাবিদ অধ্যাপক রঘুনাথ দিন্ডা মহোদয়কে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানাই। আশ্রম থেকে আগত অন্যান্য ভাইরা এবং আমাদের খুব কাছে শ্রদ্ধেয় বীরেশ্বরদাকে আমার প্রণাম জানাই। আমাদের বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী তাদেরকে যথাযোগ্য স্থানে সম্মান নিবেদন করি এবং সর্বোপরি আমাদের কচিকাচারা, আমাদের সুকুমার নদী ছাত্রছাত্রীরা মাধ্যমিক লেভেলের ৫ম থেকে ৯ম পর্যন্ত যারা আজকে উপস্থিত আছে সকলকে আমার ভালোবাসা জানাই। সবার আগে আমি কৃতজ্ঞতা জানাবো মহারাজজিকে, যে দ্বিতীয়বারের জন্য আমাদের এই ঘাসিপুর বিবেকানন্দ বিদ্যা মন্দিরকে এই মূল্যবোধের শিক্ষা বিষয়ক সেমিনার এবং প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদানের জন্য নির্বাচন করার জন্য আমি বিদ্যালয়ের প্রধান হিসাবে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই অনুষ্ঠান যে সময়ে এবং যে বিষয় নিয়ে এবং যাদের জন্য সেটা ভীষণভাবে প্রাসঙ্গিক। আজকে যে মহারাজজিরা এসছেন, কালকে রাত্রে আমার সঙ্গে কথা হয়েছে, আজকে সকালে কথা হলো, তারপরে একাধিক বন্ধ, সামাজিক রাজনৈতিক বন্ধ, এরকম প্রকৃতি আমাদের বিদ্যালয়ে এতটা ভেতরে থাকার জন্য কমিউনিকেশনের প্রবলেমটা থাকেই। সব বাধা দূর করে সমস্ত বিপদ মাথায় নিয়ে তারা আজকে সময়ের আগেই উপস্থিত হয়েছেন। এর জন্য
তাকে আমার আরও একবার কৃতজ্ঞতা আমি জানাচ্ছি বিদ্যালয়ের প্রধান হিসাবে। যে সময়ে আমরা দাঁড়িয়ে হাঁটছি সামাজিক রাজনৈতিক সব জায়গায়, অতি সাম্প্রতিককালে একেবারে আর্জি করে ঘটে যাওয়া ঘটনা আমরা সবাই জানি। সেখানে মূল্যবোধ ছাড়া মানুষ যে পশুর নামান্তর, সেটা আরও আবার একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। যাদের নিয়ে আজকের আলোচনা মহারাজ ব্যবস্থা করেছেন, সেই পঞ্চম থেকে নবমের ছাত্রছাত্রীরা, যাদের মূল্যবোধের শিক্ষা ভীষণভাবে জরুরি। কারণ যে স্তরে তারা আছে, স্ট্যানলি হল বিখ্যাত মনোবিদ বলছেন, ঝড়ঝঞ্ঝার কাল, ঝড়ঝঞ্ঝা ও দুঃখ কষ্টের কাল। তাহলে এই ঝড়ঝঞ্ঝা এবং দুঃখ কষ্টের কাল মূল্যবোধের শিক্ষার উপযুক্ত সময়, এবং মূল্যবোধবিহীন শিক্ষা, দীক্ষাবিহীন শিক্ষা, সে অশিক্ষারই নামান্তর। আমরা সবাই জানি প্রত্যেক জীবের তার ক্ষুধা, তৃষ্ণা, অন্যান্য যে তাড়না, এগুলো দরকার হয়। কিন্তু কোথায় ইতর জীব থেকে মানুষ আলাদা? সেটা হচ্ছে তার মনুষ্যত্ব। মনুষ্যত্বের গুণ যে মানুষের মধ্যে যত বেশি সে মানুষ তত মহান থেকে মহানতরে তময়ে পৌঁছান। এখানেই ইতর জীবজন্তুর থেকে মানুষ আলাদা। না হলে আর সমস্ত আমাদের তাড়না, ক্ষুধা, তৃষ্ণা, অন্যান্য চাহিদা, সেগুলো সবাই একই। কিন্তু এই যে আমাদের কিশোর কিশোরীদের, এই তোমরা সামনে আছো, প্রথাগত শিক্ষা তোমরা শিক্ষকদের কাছ থেকে পাচ্ছ, কিন্তু এই যে মূল্যবোধের শিক্ষা, যে শিক্ষার জন্য মহারাজরা একের পর এক স্কুলে ছুটে চলেছেন, কি লক্ষ্য নিয়ে? লক্ষ্য একটাই, মানুষ হওয়া, মানুষ গড়ার জন্য। তোমরা বড় হয়ে এগুলো আরো ভালো করে অনুভব করবে। কিন্তু তোমরা যে স্তরে আছো, মূল্যবোধের জাগরণ এই সময় থেকেই হওয়া দরকার। যে কারণে রামকৃষ্ণ মঠ এবং মিশন তারা কাজ করে চলেছেন সারা ভারতবর্ষ, কেন বলবো সারা পৃথিবী জুড়ে, কারণ ভারতবর্ষের বাইরে তাদের অসংখ্য শাখা সংগঠন আছে। একটি ব্যাপার আমার অবাক লাগে, যে স্বামীজি তার দেহ রেখেছিলেন, তোমরা জানো যে 1897 বেলুড় মঠ প্রতিষ্ঠা করেছিলেন, আর তিনি দেহ রেখেছিলেন 1902। তাহলে দেখছি আমরা তিনি প্রতিষ্ঠা করার পর, বেলুড় মঠ প্রতিষ্ঠা করার পর 5 বছরের মধ্যেই তিনি পৃথিবী থেকে চলে গেলেন। অথচ ভাবতো এত বছর পরেও সেই তার ভাবাদর্শ নিয়ে মহারাজরা এগিয়ে চলেছেন। স্বামীজিকে তো বলা হতো সাইক্লোনিক মঙ্ক। তাহলে কি তার সেই ম্যাজিক, কি সেই জাদু যা তিনি তার গুরু ভাইদের মধ্যে ছড়িয়ে দিয়ে গেছেন? তিনি নেই, কিন্তু রামকৃষ্ণ মঠ এবং মিশন মূল্যবোধের শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা এই মহারাজদের হাত ধরে তোমাদের মধ্যে ছড়িয়ে দিতে চান। তোমাদের মতো অসংখ্য বিদ্যালয়ে তারা যাচ্ছেন একটি উদ্দেশ্য নিয়ে, যাতে তোমরা মূল্যবোধ জাগরিত হয়, পিতামাতাকে শ্রদ্ধা, শিক্ষকদের শ্রদ্ধা, গুরুজনদের শ্রদ্ধা, সর্বোপরি যে কোনো জীবের প্রতি শ্রদ্ধা। জীব সেবাই শিব সেবা। তিনি যেটা বারবার বলে গেছেন, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেদিছে ঈশ্বর। আমার আজ উদ্বোধনী বক্তব্যে আমি দীর্ঘায়িত করব না। আমরা আজকে 2 বক্তার কাছ থেকে বক্তব্য শুনব এবং সেইগুলো আমরা সবাই আমাদের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করব। এই শিক্ষা শুধুমাত্র তোমার পরীক্ষার জন্য নয়,
তোমার জীবনে বড় হওয়ার জন্য তোমরা জীবনে বড় হবে, বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে যাবে, সংসার জীবনে প্রবেশ করবে, কর্মক্ষেত্রে প্রবেশ করবে, কিন্তু এই মূল্যবোধের শিক্ষা আমৃত্যু আমাদের কাজে লাগবে। এই শিক্ষাই সারা জীবন রয়ে যাবে। আমি আবার মহারাজজিকে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। উপবিষ্ট প্রণাম্য ব্যক্তিবর্গদের প্রতি জানাই আমার আভূমি প্রণাম এবং আমার সামনে উপস্থিত দাদা দিদি, সহপাঠী ও ভাই বোনেদের সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি স্বামী বিবেকানন্দের বিষয়ে স্বরচিত কবিতা পাঠ করছি। বীর সন্ন্যাসী বিবেকানন্দ। শিবজ্ঞানে যিনি করেছেন জীব সেবা, দরিদ্র সেবায় আকুল যার প্রাণ, কোমল হৃদয়ে যার বজ্র শক্তি, বিশ্বসভায় ভারতকে করেছেন মহান। গৈরিক বসনে আদর্শ তুমি, নবজাগরিত বিশ্বে সুপুরুষ তুমি, শিক্ষায় সেবায় গুণে শ্রেষ্ঠ তুমি, ধর্মচিন্তায় বীর শিরোমণি, সাহসিকতার প্রতীক তুমি, বীর সন্ন্যাসী বিবেকানন্দ। সমগ্র যুব সমাজ হোক তোমার অনুরাগী বৃন্দ। নমস্কার। ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার পরিষ্কায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয় সূত্র প্রণমামি মুহুর্মুহু। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রথমেই আমি ঠাকুরমা স্বামীজিকে আমার সশ্রদ্ধ প্রণাম। মঞ্চে উপবিষ্ট মহারাজজি আছেন, তাকেও আমার প্রণাম, এবং যারা আছেন এখানে এই স্কুলে প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী, তাদেরকেও আমি আমার অন্তরে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং এখানে যে আমাদের ভাই বোনেরা বসে আছেন, ভাই বোনেরা শুনছেন, তাদের প্রতি আমার প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকে মূল্যবোধ শিক্ষা সম্বন্ধে এখানে একটা সেমিনার আরম্ভ করেছে আমাদের স্কুলের যে আছেন যারা প্রধান, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে সাধারণত এইরকম একটা স্কুলে এই মূল্যবোধ শিক্ষা বিষয়ে আলোচনাটা জরুরি, খুব হওয়া দরকার। আমাদের মূল্যবোধ অনেক রকমের থাকতে পারে, পারিবারিক মূল্যবোধ, সাংসারিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নৈতিক মূল্যবোধ, আধ্যাত্মিক মূল্যবোধ। কারণ এই মূল্যবোধ ছাড়া এই জীবনে অগ্রগতি পথ রুদ্ধ হয়ে যায়। আমাদের প্রধান শিক্ষক মহাশয় বলেছিলেন যে সবাই মনে এই আধ্যাত্মিক চিন্তা ভাবনাটা দরকার, সেই জন্য আমাদেরকে স্বামীজিকে আলোচনা করা দরকার, বিবেকানন্দকে আলোচনা করা দরকার। কারণ এখন যে সভ্যতার সংকট চলছে, এখন দিনে দিনে যে সমস্ত চলছে, সমস্ত কিছু সামাজিক ব্যাধি চলছে, তার সেখানে এই বিবেকানন্দের মহৎ পথ, বিবেকানন্দের আদর্শ আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলতে সাহায্য করবে। আমি একটা কথা শুরু বলি, ছাত্রদেরকে বলি, তোমরা প্রথাগত শিক্ষায় শিক্ষিত হচ্ছ ঠিকই, তোমরা স্কুলে পড়াশোনা করবে, পাস করবে, বড় হবে, আমি আশা করি তোমরা সবাই বড় হবে, কিন্তু বলেছিলেন যে আমরা মানুষ হতে হবে। মানুষ হতে হবে নাকি? ঠাকুর বলেছিলেন মান এবং হুঁশ, যার আছে হুঁশ এই হচ্ছে মানুষ। অর্থাৎ আমাদের মধ্যে যে বুদ্ধিবৃত্তি রয়েছে, আমাদের মধ্যে যে জীববৃত্তি রয়েছে, সেই জীববৃত্তিকে সরিয়ে দিয়ে যদি আমরা বুদ্ধিবৃত্তিকে অবলম্বন করে এগিয়ে চলতে পারি, তাহলে আমরা প্রকৃত মানুষ হব। যার মান এবং হুঁশ আছে সেই হচ্ছে মানুষ। আমরা যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছি, বিবেকানন্দ বলেছিলেন যে এই মূল্যবোধ শিক্ষাটা এই ছোট থেকে তাদের মনে গেঁথে দিতে হবে। যারা এইমাত্র বড় হতে আরম্ভ করেছে, যারা কৈশোরে পদার্পণ করেছে, যারা হচ্ছে যে
এখন ছোট ছোট ছেলে মেয়েরা আছে তাদের সবাইকে শিখিয়ে দিতে হবে, কারণ এই জীবনটা, স্কুল জীবনটাই হচ্ছে যে প্রকৃত জীবন, যে জীবনে এই মূল্যবোধের শিক্ষাটা আরম্ভ করা যেতে পারে। সেই জন্য আমাদের রামকৃষ্ণ মিশন, তমলুক রামকৃষ্ণ মঠ মিশন, তার মহারাজজি সব অনেক চেষ্টা করেও বিভিন্ন স্কুলে যাচ্ছেন যে তোমাদের মধ্যে এই মূল্যবোধের প্রচারটাকে, মূল্যবোধের ভাবনাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। স্বামীজি একটা কথা বলেছিলেন যে ইজ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, প্রত্যেক আত্মাই ব্রহ্ম। অর্থাৎ বলেছিলেন যে জীব সেবা, সেবক জ্ঞানে জীব সেবা করতে হবে। অর্থাৎ সেবার দ্বারা, ভালোবাসার দ্বারা, শ্রদ্ধার দ্বারা মানুষের অন্তর জয় করতে হবে। তোমরা যারা স্কুলে পড়াশোনা করছো, ক্লাসে পড়াশোনা করছো, আমাদের লক্ষ্য হওয়া উচিত শ্রদ্ধা। মাস্টারমশাই বলেছিলেন যে শ্রদ্ধা থাকা উচিত। শ্রদ্ধা লভতে জ্ঞানম, শ্রদ্ধাই হচ্ছে যে আমাদেরকে জ্ঞান আহরণ করার জন্য সচেষ্ট হয়ে থাকে বা আমাদের পরিপন্থী হয়ে থাকে। তাই বলছি যে বিবেকানন্দকে আদৌ সামনে রেখে, বিবেকানন্দকে রেখে আমাদের এগিয়ে চলতে হবে। কারণ একমাত্র বিবেকানন্দ স্বামীজি এমন একজন পুরুষ, এমন একজন যুগবতার, যার দেশপ্রেম থাকা, দেশপ্রেম তো ছিলই, তা সত্ত্বেও হচ্ছে তিনি বিভিন্নভাবে সেবার মধ্য দিয়ে জগৎকে একটা বিশেষ পর্যায়ে তুলে দিয়েছেন। বিবেকানন্দ একজন ধর্মগুরু ছিলেন না, একজন সন্ন্যাসীও ছিলেন না। বিবেকানন্দ বলেছিলেন যে যেখানে বিধবার অশ্রু, যেখানে আত্মের ক্রন্দন, যেখানে দরিদ্রের গঙ্গানি, সেখানে চলো, সেখানে ঝাঁপিয়ে পড়ো তোমরা। তোমাদের লক্ষ্য হবে এই মানুষগুলোকে, এই আত্ম মানুষগুলোকে সেবার দ্বারা, সুন্দর দ্বারা জাগিয়ে তোলা হবে। সুতরাং বিবেকানন্দ একমাত্র যুগাবতার, যিনি এই সমাজে সমস্ত কিছুর মধ্যে দিয়ে সেবা প্রচলন করেছিলেন। স্বামীজি সমুদ্র হিমাচল, ফ্রম কাশ্মীর টু কন্যাকুমারী পায়ে হেঁটে ভ্রমণ করেছেন। কারণ কি? তার লক্ষ্য ছিল যে এই জনগণ, জনসাধারণ কিভাবে জীবনযাপন করছে তা দেখা। এবং যেখানে তিনি দেখছেন যে নিপীড়িত, অত্যাচারিত বা আর্ত, সেখানে ঝাঁপিয়ে পড়েছেন। এবং তোমরা জানো যে এই স্বামীজিকে সাহায্য করেছিলেন ভগিনী নিবেদিতা। তিনি অবশ্য পরবর্তীকালে এই ভারতবর্ষে এসেছেন এবং বিবেকানন্দের ডাকে। এবং ভগিনী নিবেদিতা তিনি কিভাবে একজন বিদেশি মহিলা হয়েও এই ভারতবর্ষের মানুষকে, ভারতবর্ষের মাটিকে, ভারতবর্ষের প্রাণকে তিনি নিয়েছেন, সেটা তোমরা সবাই জানো। তোমরা না জানলেও পড়বে এবং সেটা আলোচনা করবে। আমরা শুধু বলি যে এই শিক্ষা ব্যবস্থা, যারা হচ্ছে যে এখানে দেখলাম যে উনি বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন দ্যাট ইজ অলরেডি ইন মেন। অর্থাৎ মানুষের যে সুপ্ত রয়েছে, সুপ্ত শক্তি রয়েছে, তার বিকাশ সাধনে শিক্ষা। অর্থাৎ আমরা সবাই হচ্ছে যে উনি বলেছিলেন ইজ সোল ইজ পোটেনশিয়াল ডিভাইন। আমাদের মধ্যে সমস্ত শক্তি আছে, আমাদের মধ্যে সমস্ত কিছু আছে, সেইগুলোকে প্রকাশিত হতে হবে, সেইগুলোকে বিকশিত করতে হবে। এবং সেই বিকশিত করার লক্ষ্য, বিকশিত করার স্থান এই স্কুল এডুকেশন। অর্থাৎ স্কুলে এই কুচি কাচারা যত সুন্দরভাবে এগুলোকে গ্রহণ করতে পারবে, একটু বয়স হতে হয়তো অপরাধ করে পারবে না। কারণ এখনই হচ্ছে যে আমাদের প্রকৃষ্ট সময়, স্কুল জীবনের প্রকৃষ্ট সময়, যেখানে আমরা আমাদের জীবনকে গড়ে তুলতে পারি, আমাদের জীবনের মূল্যবোধকে সজাগ করতে পারি, আমাদের মূল্যবোধকে জাগরিত করতে পারি। শিক্ষার কতগুলো স্টেপ রয়েছে। যেমন বলছে একটা মোটিভেশন, অর্থাৎ শিক্ষাকে প্রথমে আমাদের তার প্রতি একটা অনুরাগী হতে হবে, একটা মোটিভেশন থাকা দরকার। মোটিভেশনের পর থাকা ডিটারমিনেশন, অর্থাৎ আমি এটা করবো, আমি এটা পড়বো, এই ডিটারমিনেশন থাকা দরকার। তার বলছে হেলথ, হেলথে আছে তোমাদের যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্য যদি সঠিক না থাকে, স্বাস্থ্য যদি সুন্দর না থাকে, তাহলে আমরা পড়াশোনা করে এগিয়ে যেতে পারবো না। তারপর বলেছে মেথডিক্যাল অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাকে নির্দিষ্ট পদ্ধতি মেনে তোমাকে এগিয়ে যেতে হবে। এলোমেলো আমি যাবি পদ্ধতি করতে তো সাফল্য আসবে না। সেই সাফল্য আসতে হলে তোমাকে মেথডিক্যাল অ্যাপ্লিকেশন প্রয়োগ করতে হবে। তারপরে যা বলেছে
যে ডিটারমিনেশন যেটা আমাদের মধ্যে আছে, অর্থাৎ আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যাব। শিক্ষার এই 5টি উপায় তোমরা যদি ফলো করতে পারো, তোমরা যদি মেনটেন করতে পারো, তাহলে দেখবে যে হ্যাঁ তোমরা আরও শিক্ষাকে আরো উন্নত করে নিয়ে যেতে পারছো এবং শিক্ষাকে আরো সুন্দরভাবে এগুলো তোমরা সাহায্য করছো। আমি বলি যে স্বামীজি বলেছিলেন যে আমাদের 3টে জিনিস দরকার, HQ, হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। এই ধারণা করার শক্তি আমাদের হৃদয়ে রয়েছে, কাজ করার হাত, এই HQ, হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড, এই 3টে হলেই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো, আমরা আমাদের সাফল্যকে এগিয়ে নিতে পারবো। এই 3টে আমাদের কাছে অবশ্যই দরকার। আমাদের যেটা লক্ষ্য ছিল রামকৃষ্ণ মিশনের বা বিবেকানন্দের বা ঠাকুরের এক কথা ছিল যে আমাদের ছিল যে এই সমস্ত কিছু ব্যাপারে, অর্থাৎ ঠাকুর বলেছিলেন এক জায়গায় যে আরেক ঠাকুরের মানে জীবনাশ্রমের সময় তিনি বলে গেছেন নরেন শিক্ষা দেবে। অর্থাৎ নরেন যে ঠাকুরের খুব প্রিয় শিষ্য ছিল, ঠাকুরের প্রিয় শিষ্য নরেন ছিলেন, এটা তিনি স্বীকার করেছেন এবং তিনি বলে গেছেন যে আরেকজন বিবেকানন্দ থাকলে বুঝতে পারতো এই বিবেকানন্দ কি রেখে গেল, কি দিয়ে গেল। বিবেকানন্দ খুব কম সময় বেঁচেছিলেন, স্বামীজি খুব কম সময় বেঁচেছিলেন। সেই কম সময়ের মধ্যে তার যা আদর্শ, তার যা নীতি, তার যা পরিধি এত ব্যাপক, শুধু ভারতবর্ষ নয় সমগ্র বিশ্বকে আকৃষ্ট করেছে, সমগ্র বিশ্বকে এক জায়গায় জড়ো করেছে, একসঙ্গে পদার্থ করেছে। তা আমি বলি যে এই বিবেকানন্দের বা রামকৃষ্ণ মিশন বা মঠের বা বেলুড় মঠের যে লক্ষ্য হচ্ছে আত্মনো মোক্ষার্থ জগদ্ধিতায় আছ, অর্থাৎ মুক্তি, নিজের মুক্তি। কিসের মুক্তি? জগতের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য আমাদের ত্যাগ করতে হবে, আমাদেরকে সচেষ্ট হতে হবে। সেই আত্মনো মোক্ষার্থ জগদ্ধিতায় আছ, জগতের উদ্দেশ্যে, জগতের কল্যাণের জন্য করতে হবে। একবার স্বামীজি ঠাকুরের কাছে বলেছিলেন, ঠাকুর বলতে কি চাস? স্বামীজি বলেছিলেন যে হচ্ছে যে আমি নির্বিকল্প সমাধি চাই, অর্থাৎ আমার মুক্তি চাই। ঠাকুর বললেন সে কি রে, তুই একটা বিরাট বটগাছ ছায়ার মতো হবি, তোর আশ্রয় কত লোক থাকবে, তোর ছায়ায় কত লোক থাকবে, কত প্রাণী তোকে ভালোবাসবে। সুতরাং নিজের মুক্তি না হয়ে জগতের মুক্তি চাই, সবাইয়ের মুক্তি চাস। আমরা যেটা মুক্তি বলছি, যে মুক্তি বলতে বিবেকানন্দ বলেছিলেন যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে সংসার ত্যাগ করে চলে যাওয়া নয়। উনি বলেছিলেন যে এমন কিছু মানে আমাদের হিমালয়ের এত গুহা নেই যে এত লোক সংসার ছেড়ে তার বসবাস করতে পারবে। সংসারের মধ্যে ঠাকুরও চাইতেন এবং বিবেকানন্দও চাইতেন যে সংসারের মধ্যে থেকে কিভাবে জীব সেবা করা যায়। উনি বলেছিলেন শিবজ্ঞানে জীব সেবা করবি, অর্থাৎ জগতের কল্যাণের জন্য, মানুষকে ভালোবাসার জন্য, ত্যাগের জন্য, সেবার জন্য বিবেকানন্দ একজন সচেষ্ট যুগাবতার বলে আমরা মনে করি। তাই আমি বলি যে যারা যারা তোমরা প্রশিক্ষণ রয়েছ, যারা এখন স্কুলে পড়াশোনা করেছ, যারা এখন বড় হবে এই চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছ, তাদেরকে বলি তোমরা এই বিবেকানন্দের নীতিকে, বিবেকানন্দের আদর্শকে, বিবেকানন্দের পথকে পথ ধরে তোমরা এগিয়ে চলো। আমরা বলেছিলাম, ঠাকুর বলেছিলেন যে যত মত তত পথ, অর্থাৎ মত ওদের থাকতে পারে, পথ ওদের থাকতে পারে, কিন্তু আমাদের অভিষ্ট লক্ষ্য এক। আমরা কি করে সেই গোলে পৌঁছতে পারবো, কি করে আমরা সেই লক্ষ্যতে পৌঁছতে পারবো। অর্থাৎ উনি বলেছেন সত্যকে ধ্রুবধারণা করে এগিয়ে যাও, সত্যের কোনো বিকল্প নেই। সেই জন্য উনি বলেছিলেন সব কিছুর জন্য সব কিছুকে ত্যাগ করা যায় সত্যের জন্য, কিন্তু সত্যকে ত্যাগ করা যায় না অন্য কিছুর জন্য। সব কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না, কিন্তু সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়। যদি আমরা সেই সত্যের পথ অবলম্বন করি, যদি আমরা সত্য পথে এগিয়ে চলি, যদি আমরা সত্য কথা বলি, যদি আমরা সত্য ধর্ম অবলম্বন করে থাকি, তাহলে আমরা একদিন আমাদের লক্ষ্যে অবশ্যই পৌঁছাবো। এবং শুধু বলি যে এই যে আমরা স্বামীজির আদর্শকে নিয়ে, স্বামীজির নীতিকে নিয়ে, স্বামীজির ভাবাদর্শকে নিয়ে আমরা স্কুলে মহারাজ যাচ্ছেন, আলোচনা করছেন, কেন না তোমাদের জীবন যাতে সুন্দর সার্থকভাবে গড়ে ওঠে, তোমরা যাতে একজন মানুষের মতো মানুষ হও, তোমরা যাতে এই সমস্ত শিক্ষকদেরকে তোমরা শ্রদ্ধা করতে শিখো। একবার তো বলেছিলেন যে শিক্ষক হচ্ছে সব থেকে বেশি সম্মানের অধিকারী।
কারণ শিক্ষক তার যে শিক্ষা দিয়ে থাকেন কোনো দেওয়া নেওয়ার প্রশ্ন নয়। এখানে কোনো যে আমি দিচ্ছি, আমি গ্রহণ করব, আমি নেব, এরকম কোনো ব্যাপার এখানে নেই। শিক্ষক তার নিজের মতো করে তোমাদেরকে ভালোবেসে তিনি তার শিক্ষা দান করে থাকেন। সেই জন্য উনি বলেছিলেন যে শিক্ষক হচ্ছে সবচেয়ে একজন সম্মানকারী ব্যক্তি, এবং যদি শিক্ষাদান করে থাকেন তার কোনো চাহিদা নেই, তিনি কিছু পাবেন রিপেন্ডে, সেটা তিনি ভাবতেন না। আমি বলি যে এই শ্রদ্ধা যেটা বলেছেন তোমরা বাড়িতে আরম্ভ করবে, যেমন আমরা তোমরা বাবা মাকে শ্রদ্ধা করবে এবং স্কুলের শিক্ষককেও শ্রদ্ধা করবে, এবং তোমার যারা সহপাঠী আছে এবং তোমার যারা একসঙ্গে আছো তোমরা তাদেরকে ভালোবাসবে এবং তাদের মতো করে তোমরা তোমাদের মধ্যে আচরণ করার চেষ্টা করবে, যে আচরণের জন্য আমরা সবাই কাছে ভালো হয়ে উঠতে পারি। সুতরাং আমাদের যে আচরণ, আমাদের যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারকে আমাদের ঠিক করতে হবে। বিভূতিভূষণটার কথা বলেছিলেন যে বিবেকানন্দ সম্বন্ধে, উনি বলছেন আনক্লাসিফাইড ফেনোমেনন, অর্থাৎ বিবেকানন্দের এমন কোনো দিক নেই, এত কম বয়সে বিবেকানন্দের এমন কোনো দিক নেই যেটা তার কলমে, তার নীতিতে, তার আদর্শে প্রতিফলিত হয়েছে। তাই সেই আনক্লাসিফাইড ফেনোমেনন বিভূতিভূষণ বলেছিলেন। সেই আনক্লাসিফাইড ফেনোমেননকে কেন বলেছিলেন না, তিনি এমন দিক নির্দেশ করে গেছেন, এমন পথ নির্দেশ করে গেছেন, এমন নীতি নির্দেশ করে গেছেন যেটা আমাদের চলার পথে আমাদের অনেক কিছু সাহায্য করবে এবং ভবিষ্যতে আমরা আরো বড় হয়ে উঠবো, সুন্দর হয়ে উঠবো। সেই জন্য এতগুলো কথা বলেছিলেন। আমরা বিবেকানন্দ সম্বন্ধে তোমরা অনেক পড়েছো, বিবেকানন্দের জীবনী সম্বন্ধে অনেক কিছু পড়েছো, বিবেকানন্দ সম্বন্ধে অনেক কিছু পড়েছো, কিন্তু বিবেকানন্দের আসল যে আদর্শ, বিবেকানন্দের যে নীতি, বিবেকানন্দের যে পথ, বিবেকানন্দের যে নীতি, সেগুলোকে গ্রহণ করতে শিখবে। সেই জন্য বলি তোমরা পড়ার ঘরে একটা স্বামীজির ফটো রাখবে এবং সেই স্বামীজির ফটোকে সামনে রেখে তোমরা পড়াশোনা করবে। তোমরা সকাল সন্ধ্যায় যখন পড়তে বসবে তাকে একটা প্রণাম করবে। এই প্রণাম করার উদ্দেশ্য হচ্ছে তার প্রতি শ্রদ্ধা জানানো। এই শ্রদ্ধাবোধ যদি তোমাদের মধ্যে জেগে থাকে তাহলে দেখবে তোমরা সবাইকে ভালোবাসতে পারবে এবং তোমরা সুন্দরভাবে বাঁচতে পারবে, প্রকৃতিগতভাবে বাঁচতে পারবে। স্বামীজির সম্বন্ধে অনেক কিছু বলা থাকে, স্বামীজির মধ্যে অনেক কিছু আছে, কিন্তু আমরা শুধু বলি একটা কথা, আমাদের এই মূল্যবোধের শিক্ষা, অর্থাৎ মূল্যবোধটা হচ্ছে সব থেকে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনে অনেকে হয়তো আমরা কেউ প্রফেসর হবো, কেউ মাস্টার হবো, কেউ অমনি থাকবো, কিন্তু আমাদের মধ্যে যদি মূল্যবোধ প্রসারিত হয়ে থাকে, আমাদের যদি মূল্যবোধ জাগরিত হয়ে থাকে, তাহলে আমাদের জীবনে অনেক কিছু সমস্যার সমাধান আমরা করতে পারবো। তাই মূল্যবোধ সম্বন্ধে শিক্ষা থেকে আরম্ভ করে আমাদের কানপুর রামকৃষ্ণ মঠ মিশন এবং আমাদের বেলুড়ি মঠে এই সমস্ত স্কুলে মূল্যবোধের শিক্ষা সম্বন্ধে তিনি ডিরেকশন দিচ্ছেন। আমাদের শ্রদ্ধ প্রণম্য মহারাজজি আছেন, তিনি বিভিন্ন স্কুলে ঘুরে ঘুরে ছাত্রদের মধ্যে এই মূল্যবোধটা তোমাদের মধ্যে ঢুকে দেওয়ার জন্য চেষ্টা করছেন। তাই আমি বিবেকানন্দ সম্বন্ধে একটা কথা কিছু বলি, যে বিবেকানন্দ এমন একজন যুগাবতার, এমন একজন যুগাচার্য, যিনি তোমাদের এই ছোট্ট ছোট্ট জীবনকে, ছোট্ট ছোট্ট ভালোবাসাকে তিনি সবাইকে এত সুন্দরভাবে, সার্থকভাবে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন যে এই ফলে আমরা জীবনে অনেক উপকৃত হব। আর একটা কথা বলি যে বিবেকানন্দ মিশন প্রতিষ্ঠা করেছেন, তোমরা জানো, উনি আরো বলেছেন। পহলামে প্রতিষ্ঠা করেছেন কেন? তিনি মনে করতেন এই সমস্ত সাধু সন্ন্যাসীদেরকে যদি একসঙ্গে জড়ো করা যায়, একটা সংঘ তৈরি করা যায়, বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আছে, যদি জড়ো করা যায় তাহলে হচ্ছে দেখা যাবে যে তাদের মধ্যে যে আউটকামটা, তাদের মধ্যে যে ফলটা ফলে আসবে, তাদের মধ্যে যে আউটকামটা এসে যাবে, সেটা আমাদের কাছে অনেক উপকারী। এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আজকে দিকে দিকে বিবেকানন্দকে নিয়ে চর্চা করছেন, দিকে দিকে মানুষ বিবেকানন্দকে প্রণাম করছেন, দিকে দিকে মানুষ বিবেকানন্দের গরিমা প্রচার করছেন। এবং তোমরা জানো যে আজকে বিদেশে যেখানে মানে ভোগ বিলাস বা পাশ্চাত্য জীবনে যেখানে ভোগ বিলাসটা প্রচন্ড রকম ধারণ করেছে, সেখানে বিবেকানন্দকে পড়ে শুনে তারা সেই ত্যাগে ভোগ করছেন, ভোগে ত্যাগ করছেন না।
আমরা জানি যে বিদেশে যেটা ভোগে ত্যাগ হয়ে থাকে সেখানে কিন্তু ত্যাগে ভোগ। ত্যাগ বলে এই যে আমাদের যে সমস্ত ঋতুগুলো আছে, আমাদের যেগুলো প্রবৃত্তিগুলো আছে, সেইগুলোকে সংযত করা, সেইগুলোকে সীমায়িত করা এবং আমাদের এই প্রবৃত্তিগুলোকে যে ক্ষুধা তৃষ্ণা কামনা বাসনা মোহ মৎসর্য এগুলোকে ঠিক মতো করে চালিত করা। অর্থাৎ আমরা আমাদের যে দেহ রয়েছে, দেহ থাকলে তো একটা থাকবে, চাহিদাটা থাকবে, কারণ মানুষের বাঁচতে হলে, মানুষকে জীবন ধারণ করতে হলে তার কিছু দরকার, সেই দরকারটা বুঝিয়ে রেখে অত্যধিক দরকার যারা আমরা না মনে করি এবং অত্যধিক যেন প্রয়োজন আমাদের মধ্যে না থাকে, যেটুকু আমাদের দরকার, যে মানসিক দিকগুলো আমাদের দরকার, যে মানসিক দিকগুলো আমাদের পবিত্রতা এনে দেবে, সেই পবিত্রতাকে এনে দিতে পারলেই আমাদের মধ্যে সার্থকতা আসবে। সেই জন্য বলছেন পিউরিটি, পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স। তিনটে পি, পিউরিটি, পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স। এই পিউরিটি, পেশেন্স অর্থাৎ আমাদের মধ্যে সত্যতা থাকবে, আমাদের মধ্যে শুদ্ধতা থাকবে, আমাদের মনের মধ্যে শুদ্ধতা থাকবে এবং আমাদের মধ্যে সংযমী মনোভাব থাকবে। অর্থাৎ আমরা অকারণে কোনো কিছুকে দেশটাই প্রজা ধ্বংস করার মতো আমাদের মানসিকতা না থাকে। তাই বলি আমি যে তোমরা যারা আছো, তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদের স্কুল জীবনটা হচ্ছে আদর্শ জীবন, যে জীবনে তোমরা যদি ঠিক মতো চালিয়ে নিতে পারো, এটা হচ্ছে যে চালিয়ে নিতে পারো, ঠিক মতো গড়ে তুলতে পারো, তাহলে হচ্ছে যে তোমাদের সার্থকতা আসবে, তোমরা জীবনে বড় হবে, সফল হবে। এবং এই সমস্ত সফলতা আনতে হলে তোমাদের এই স্কুল জীবনটাই হচ্ছে শ্রেষ্ঠ জীবন। এই জন্য আমরা আমাদের মহারাজ যে স্কুলকে বেছে নিয়েছেন, বিভিন্ন স্কুলে গিয়ে বিভিন্নভাবে এই মূল্যবোধটা জাগ্রত করার জন্য প্রচেষ্টা করছেন। সেই জন্য মহারাজজিকে আমি আবার প্রণাম জানাই এবং এখানে যারা আছেন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী, সবাইকে আমার শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা এবং সামনে যারা তোমরা বোঝাচ্ছ তোমাদেরকে এই প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद शूलाय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहाय। আমি প্রথমে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই মঞ্চ উপবিষ্ট এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়, শ্রদ্ধা জানাই আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক রঘুনাথ দিন্দা মহাশয় সহ যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ রয়েছে তমলুক থেকে আগত বীরেশ্বর প্রামাণিক মহাশয়, ওনাকেও শ্রদ্ধা জানাই। সর্বোপরি আমার সামনে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা আজকে সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছি এই বিদ্যালয়টিকে মূল্যবোধ শিক্ষা বিষয়ক। প্রধান শিক্ষক মহাশয় শুরুতে বলছিলেন বর্তমান যুগে মূল্যবোধ শিক্ষা কতটা প্রাসঙ্গিক। ছাত্রছাত্রীরা তোমরা যদি আমার শুধু আসা যাওয়া করো তাহলে আমার পক্ষে বলা অসম্ভব। ছাত্রছাত্রীরা যদি বারবার আসা যাওয়া করে চোখের সামনে দিয়ে আমার পক্ষে বলা অসম্ভব। এইভাবে হলে আমি বলা বন্ধ করে দেব। একটু আগে একজন শিক্ষক বলছিলেন গত বছর খুব সুন্দর এই বিদ্যালয়ে হয়েছিল মূল্যবোধ শিক্ষা। আজকে শুরুতে দেখছি একসাথে 7-8 জন উঠে যাচ্ছে। মূল্যবোধ শিক্ষা এই কথা বলে না। মূল্যবোধ শিক্ষা কি বলে জানো? মূল্যবোধ শিক্ষা বলে শিক্ষক বলবে না তুমি বসো বসো, তুমি নিজেই নিজেকে বলবে আমি নিজে সংযত থাকবো। আরেকজন কেন তোমাকে বলবে তুমি বসো, চুপ করো চুপ করো? তোমাকে কেন শাসন করবে আরেকজন? তুমি নিজেকে নিজে শাসন করবে। তুমি নিজে নিজের রাজা। তোমাকে শাসন করার জন্য আরেকজন থার্ড পারসন দরকার হবে না। তুমি নিজেই বুঝতে পারবে তোমার পক্ষে কোনটি করা প্রয়োজন, কোনটি করা প্রয়োজন নয়। স্বামী বিবেকানন্দ এই কথাটি বলেছেন। স্বামী বিবেকানন্দ বলেছেন আমাদের দেশের যদি সত্যি সত্যি উন্নতি প্রয়োজন তাহলে প্রয়োজন মেয়েদের শিক্ষা।
মেয়েদের উপযুক্ত শিক্ষা, তাদের উপযুক্ত শিক্ষা প্রদান করলে তারা বুঝতে পারবে কোনটা করা প্রয়োজন, কোনটা করা প্রয়োজন নেই। তাদের বলে দেওয়ার জন্য বাইরে থেকে 10 জন পুরুষ শিক্ষকের প্রয়োজন হবে না। পুরুষরা গিয়ে তাদের উপর দাদাগিরি করতে হবে না। স্বামী বিবেকানন্দ বলছেন, তাদের উপযুক্ত শিক্ষা দাও, শিক্ষা দিয়ে তাদের ছেড়ে দাও, তাহলে তারা নিজেরা বুঝতে পারবে। তাহলে তোমরা মূল্যবোধ শিক্ষার ক্লাসে এসে নিজেরা ইচ্ছামতো আসা যাওয়া করছো, এতে মূল্যবোধ শিক্ষার ক্লাস হয় না। বছরে একবার আজকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার সকলে এই মূল্যবোধ শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করছে। রামকৃষ্ণ মিশন এই মূল্যবোধ শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করছে। ক্লাস 11-এ একটা বই থেকে এবার বোধহয় পাঠ্য, ইংলিশে এবার বোধহয় পাঠ্য করেছে স্বামী বিবেকানন্দের কিছু কথা। তো এই যে মূল্যবোধ শিক্ষা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন। আমি প্রথম যে কথাটি দিয়ে শুরু করছিলাম, আমাদের প্রথমেই প্রয়োজন ব্যক্তিত্বের বিকাশ। ব্যক্তিত্বের বিকাশ আমাদের প্রথম প্রয়োজন। ব্যক্তিত্বের বিকাশ যদি আমাদের সঠিকভাবে ঘটে, তাহলে আমরা কি করব? আমরা বুঝতে পারব আমার পক্ষে কোনটা করা প্রয়োজন, কোনটা করা প্রয়োজন নেই। আমার পক্ষে কোনটা প্রয়োজন আছে সেটা আমি যখন বুঝে যাব, তখন আমাকে আর 10 জন কিছু বলে দিতে হবে না। এই ব্যক্তিত্বের বিকাশ যদি আমরা সঠিকভাবে করতে পারি, আমাদের জীবনের প্রায় 90% সমস্যা আমরা সমাধান করে নিতে পারবো, নিজেই সমাধান করতে পারবো। আমার আজকে আলোচ্য বিষয় কিভাবে ব্যক্তিত্বের বিকাশ আমরা ঘটাতে পারি, পার্সোনালিটি ডেভেলপ কিভাবে করতে পারি। যদি সঠিক ব্যক্তিত্বের বিকাশ যদি আমরা ঘটাতে পারি, নিজেদের পার্সোনালিটি ডেভেলপ যদি আমরা করতে পারি, তাহলে আমি বুঝতে পারবো কি করে আমাকে লেখাপড়া করতে হবে, কি করে সমাজে 10 জন থেকে আমি আলাদা হয়ে সমাজে সকলের চোখে চলতে পারবো। আমি যখন রাস্তা দিয়ে বের হব, তখন শিক্ষক বা শিক্ষিকা আমাকে দেখে স্নেহ করবে, ভালোবাসবে। গ্রামের 10 জন লোক আমাকে দেখে আলাদা একটু স্নেহের চোখে দেখবে। এই ধরনের ব্যক্তিত্ব আমার নিজের তৈরি করতে হবে। একে বলে ব্যক্তিত্বের বিকাশ। সেই ব্যক্তিত্বের বিকাশের জন্য আমাদের অনেকগুলি গুণাবলী প্রয়োজন। আমি কয়েকটি গুণাবলীর কথা এখানে আলোচনা করছি। প্রথমেই আমাদের ব্যক্তিত্বের যাদের বিকাশ হয় তাদের কি হয়, ওটা আমাদের প্রথম জানতে হবে। দৃঢ় চরিত্রের মানুষের উপর নেতিবাচক প্রভাব কোনোদিন ফেলতে পারে না। যারা দৃঢ় চরিত্র, তাদের কেমন হবে? সেই লোকটার নেতিবাচক তার উপর কোনো প্রভাব পড়বে না। আসার সময় একজন বলে দিল, এখানে যাবি না, এখানে ভূত আছে, এখানে যাবি না, এখানে এইভাবে এই করবি না, ওই করবি না, ওই করবি না ইত্যাদি, এই সমস্ত নেতিবাচক কথা, নেতিবাচক চিন্তা ভাবনা, কুসংস্কার প্রভাব ফেলতে পারে না। সে দেখে নেয় কোনটি সত্য, কোনটি মিথ্যা, সে নিজে বিচার করে দেখে নেয়। যেটি প্রয়োজন সে সেটি গ্রহণ করে। স্বামী বিবেকানন্দের কথা তোমরা জানো। স্বামী বিবেকানন্দ যখন শ্রীরামকৃষ্ণদেবের কাছে গিয়েছিলেন, তিনি পরীক্ষা করে নিলেন শ্রীরামকৃষ্ণদেবকে বারবার নানাভাবে। ধর্মের জগতে এক নতুন দৃষ্টান্ত। ধর্ম বলতে আমরা খ্রিস্টীয় দেশগুলিতে বা অন্যান্য দেশে আমরা বুঝি কি, ধর্মগুরুরা যা বলে দিবে তাই সত্য, ধ্রুব সত্য, সেই কথার বাইরে আর কোনো কথা নেই। আমাদের হিন্দু ব্রাহ্মণরা যা বলে দিবে সেই কথাই সত্য, তার বাইরে আর কোনো কথা নেই। সেই কথা অনুযায়ী আমাদের চলতে হবে।
কিন্তু স্বামী বিবেকানন্দ ধর্মের জগতে একজন নতুন ব্যক্তি, শ্রীরামকৃষ্ণদেব একজন নতুন অবতার, যিনি বললেন যাচাই করে বাছাই করে নেওয়ার কথা ধর্মকে পর্যন্ত, পরীক্ষা না করে কিছু ছাড়বে না। একজন একটা কথা বলে দিল তাতে তোমরা বিশ্বাস করে নিবে, তা কোনোদিন করবে না। আগে নিজে যাচাই বাছাই করে নেবে। স্বামী বিবেকানন্দ কি করেছিলেন? শ্রীরামকৃষ্ণদেবের খাটের নিচে কি রেখেছিল জানা? শ্রীরামকৃষ্ণদেব বলতেন টাকা মাটি, মাটি টাকা, তার মানে তিনি টাকা ছুঁতে পারতেন না। শ্রীরামকৃষ্ণদেবের বিছানার নিচে একটা টাকা, একটা আদুলি রেখে দিলেন। শ্রীরামকৃষ্ণদেব যখন বাইরে গিয়েছিলেন, ঘরে এসে যখন বিছানায় শুনলেন, সাথে সাথে লাফ দিয়ে উঠলেন। এই যে মুখে যে বলতেন তা নয়, যে বাস্তব জীবনও তাই। তিনি তো জানতেন না কোথায় রেখেছে, উনি তো বাইরে, ঘরে বাইরে ছিলেন। আর বিবেকানন্দ বলছে দাঁড়াও, আমি পরীক্ষা করে নিই, তোমাকে গুরু রূপে গ্রহণ করার পূর্বে তোমাকে পরীক্ষা করে নিই। তার জন্য একটা আদুলি রেখে দিলেন। যেই বিছানায় বসলেন লাফ দিয়ে উঠলেন, ছুতে পারলেন না। তা দেখে শ্রীরামকৃষ্ণদেব খুব খুশি হয়েছিলেন। তিনি পরবর্তী সময়ে তার বিভিন্ন শিষ্যকে বলেছিলেন, দিনে দেখবি, রাতে দেখবি, তারপরে বিশ্বাস করবি। কেউ বলে দিলে বিশ্বাস করবে না। তারপরে আরেকটা জিনিস জানবে, মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য কি জানো? মানুষ যে কোনো একটা কাজ যখন করবে, সে চিন্তা ভাবনা করে সেই কাজটুকু করতে পারে। তার চিন্তা ভাবনা অনেক উন্নত। আর পশুকে দেখবে, পশু হয়তো একটু আগে একটা লাথি মারলে, তারপরে আবার একটা বিস্কিট দিলে সে এসে আবার এসে খেয়ে দিবে। একটা পশু কোথায় কতটা রিয়েক্ট করতে হবে তার জানে না। একজন মানুষ জানে সে কতটা কোথায় রিয়েক্ট করতে হবে। এইভাবে মানুষ এবং পশুর মধ্যে অনেক পার্থক্য। ঠিক তেমনি যে মানুষ যত উন্নত হয়েছে জীবনে, তার তেমনি আরো উন্নত চিন্তাভাবনা, সে আরো বেশি নিজে বুঝতে পারে কোনটা করা প্রয়োজন, কোনটা করা প্রয়োজন নেই। আমার এই কাজটা করা প্রয়োজন আছে, এই কাজটা করা প্রয়োজন নেই। পশু কিন্তু ওটা বুঝতে পারে না, একজন মানুষ বুঝতে পারে। ঠিক তেমনি যে মানুষের চরিত্র যত উন্নত হয়েছে, যার ব্যক্তিত্ব যত বেশি বিকশিত হয়েছে, সে বুঝতে পারে কোনটা করা প্রয়োজন, কোনটা করা প্রয়োজন নেই। যে বুঝতে পারে না, সে ওই মেয়েটির মতো এখানে বসে বসে গল্প করবে। সেখানে ক্লাসও পড়লো না শিক্ষকের, আবার এখানে এসেও বসে বসে গল্প করে সময় নষ্ট করছে। একে বলে সময়ের অপচয়, শক্তির অপচয়। স্বামী বিবেকানন্দ তার কর্মযোগে বলেছেন, নিজের ভেতর যে শক্তি আছে সেই শক্তিকে অপচয়, কোনো দিকে কাজে লাগালো না। মা গরম গরম রান্না করে খাইয়ে দাইয়ে পাঠালো, আর এখানে এসে বসে বসে গল্প করছে। আমরা যা বলছি সেটাও শুনলো না, অঙ্কের ক্লাসটাও হলো না, আজকে অঙ্কের ক্লাসটাও মিস হলো, সব কিছু মিস। একে কর্মযোগের ভাষা বলা হয় শক্তির অপচয়। আর তার যদি ঠিক ব্যক্তিত্বে যদি বিকাশ ঘটে, সে যখন যেটা প্রয়োজন ঠিক সেই কাজটুকু করবে। পড়ার সময় পড়বে, খেলার মাঠে গিয়ে খুব ভালো খেলবে। আবার যখন গানের ক্লাসে এসে ম্যাডাম যখন গান শেখাবেন, ম্যাডাম ভালো গান জানেন, যখন গান শেখাবেন তখন আবার সুন্দর করে ভালোভাবে গান শুনবে, মনোযোগ দিয়ে গান তোলার চেষ্টা করবে। যখন যেটা প্রয়োজন সেটা সে করবে, তখনই তার ব্যক্তিত্বের বিকাশ হয়। সময়কে কাজে লাগায়, নিজের শক্তিকে নিজের কাজে লাগানোর চেষ্টা করে। এই যে প্রথমে এই যে ব্যক্তিত্ব বিকাশ করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে আমি কে। আমাদের প্রত্যেকের ভিতরে স্বামী বিবেকানন্দ বলছেন অনন্ত শক্তি রয়েছে, অসীম শক্তি রয়েছে। সেই শক্তির বিকাশ ঘটানো হলো আমাদের কাজ। প্রত্যেকের ভেতর, শুধু যে ফার্স্ট গার্ল তার ভেতর নয়, যে 35% পাচ্ছে তারও ভেতর অসীম শক্তি রয়েছে। সেই শক্তিকে কাজে লাগাতে পারে, তাহলে দেখবে সেই জীবনে অনেক বড় হয়ে যাবে। একটি ছাত্র একটা সময় 35-এর বেশি পেত না, আর ওই ছাত্রটি এখন
নিজের ভেতরের শক্তিকে এমন, রামকৃষ্ণ মিশনে আমারই ছাত্র ছিল, এমনভাবে কাজে লাগালো সে বিদেশে গিয়ে এখন ডাক্তারি করছে এমডি করার পরে। তো এই যে তার ভেতরে কি শক্তি আছে, ক্লাস 8 পর্যন্ত আমি দেখেছি, 35-এর বেশি কোনোদিন পেত না। তো কার ভেতরে কি শক্তি আছে আমরা জানি না। প্রত্যেকের ভেতরেই স্বামী বিবেকানন্দ বলছেন অসীম অনন্ত শক্তি রয়েছে, সেই শক্তিকে কাজে লাগাতে হবে। আমাকে জানতে হবে আমি কে। আমি অমৃতের পুত্র, অমৃতস্য পুত্রঃ, স্বামী বিবেকানন্দ বলছেন আমি অমৃতের পুত্র, স্বয়ং ভগবানের আমি সন্তান। আমি কি কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারি? আমার ভেতর স্বয়ং ভগবানের অংশ রয়েছে, আমি কোনোদিন কোনো খারাপ কাজ আমার দ্বারা হতে পারে না। আমি অমৃতের পুত্র, আমি ভগবানের সন্তান, আমার ভেতর অসীম অনন্ত শক্তি রয়েছে। এই জিনিসটি যদি প্রথমে জেনে যাই, আমার ভেতর অসীম অনন্ত শক্তি রয়েছে, তখন আমার জীবনের সফলতা আসবেই আসবে, আমার ব্যক্তিত্বের বিকাশ ঘটবেই ঘটবে। তখন 10 জন লোক আমাকে দেখে শ্রদ্ধা করবে, মাথা নত হয়ে আমার দিকে তাকাবে। এই হলো ব্যক্তিত্বের বিকাশ। এই ব্যক্তিত্বের বিকাশ করার জন্য আমাদের কতগুলি গুণাবলীর প্রয়োজন। আমি সেগুলি নিজেকে উন্নত করার জন্য কতগুলি গুণাবলীর প্রয়োজন, সেগুলি আমি পরপর বলে যাচ্ছি। তার আগে আমি বলছি কিভাবে নিজের ব্যক্তিত্ব বিকাশ আমরা করব, নিজের পার্সোনালিটি কিভাবে ডেভেলপ করব, নিজের চিন্তা ভাবনাকে কিভাবে পরিবর্তন করব, আরো উন্নত চিন্তা ভাবনা কিভাবে করব, তার কতগুলি কৌশল আছে। সমুদ্র দেখেছো তোমরা, দীঘা গিয়েছ, দীঘায় কে কে গিয়েছো হাত তুলো তো। ভাই সবাই, হ্যাঁ আমিও যখন স্কুলে জিজ্ঞাসা করি আমার স্কুলে দীঘায় কে কে গেছো, প্রায় সবাই হাত তুলে নেয়। যখন বলি বেলুড় মঠ কে কে গিয়েছো, তখন আর হাত খুব কম তুলে। কে কে গিয়েছো হাত তুলে তো। বাহ, খুব ভালো, অনেকেই গিয়েছে বেলুড় মঠ। হ্যাঁ, দক্ষিণেশ্বর কে কে গেছো, দক্ষিণেশ্বর আর একটু বেশি আছে, বাহ খুব ভালো। হ্যাঁ, এই যে দীঘায় গেলে তোমরা দেখবে সমুদ্রের ধারে হঠাৎ করে দেখবে জলের স্রোত আসে, তাই তো, ঢেউ আসে। ঢেউ আসার পর তখন কি হয়, বালিগুলি একদম সমান হয়ে যায়, তাই না? হ্যাঁ, বালি পুরো সমান হয়ে যায়। তখন তোমার একটা ক্লাস 5-এর বাচ্চা যদি বালির উপর দিয়ে হেঁটে যাও, তাহলে কি হবে, ছোট ছোট পায়ের ছাপ পড়বে। আর যদি তোমার ছোট বোন ক্লাস 3 থেকে 1-এর একটা বোন যদি হেঁটে যায়, তখন আরেকটু ছোট ছোট পায়ের ছাপ পড়বে। আর যদি তোমার বাবা যদি তার উপর দিয়ে হেঁটে যায়, তখন গভীর ছাপ পড়বে। এই গভীর ছাপটা পরিবর্তন করার জন্য, অর্থাৎ এই গভীর ছাপ মোছার জন্য কি প্রয়োজন? সমুদ্রের বড় ঢেউয়ের প্রয়োজন। সমুদ্রের বড় ঢেউটা হলো মনের জোর। যার যত বেশি মনের জোর আছে, সে তত বেশি তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করতে পারবে। নিজের এই মনের জোর প্রয়োজন। তাহলে আমাদের নিজেকে পরিবর্তনের প্রথম কি প্রয়োজন? মনের জোর। যার যত বেশি নিজের তেজ আছে, আমি পারবো, আমিও ক্লাসে ফার্স্ট হতে পারি, আমিও ভালো গায়ক হতে পারি, আমিও একটা ভালো প্রবন্ধ লিখে স্যারকে দেখাতে পারি, অঙ্কে এইবার আমি 35% পেয়েছি, এর পরের বার আমি 55% আমিও পেতে পারি। যার মনের জোর আছে সে ঠিক পাবে, 55 না পাক অন্তত 50% তো পাবে। এই হলো মনের জোর। প্রথম আমাদের এই যে গভীর যে ছাপ আমাদের জীবনে, যে সমস্ত চিন্তাধারাগুলি এমন ছোট ছোট সমুদ্রের ঢেউয়ের পরে যে সমস্ত দাগ পড়ে, সেই দাগের মতো আমাদের মধ্যে অসংখ্য পূর্ব জন্মের সংস্কার রয়েছে। আগে যা ছিল, দেখবে একটা ছোট একটা বাচ্চা হঠাৎ করে খুব ভালো গান করছে। এই যে প্রথম 3 জন বাচ্চা কি সুন্দর গান করলো, গানটা আমার খুব ভালো লেগেছে। এই যে ছেলেটি, যে মেয়েটি স্বদেশ মন্ত্র পাঠ করলো, কে করেছে হাত তুলে তো। খুব সুন্দর করেছে স্বদেশ মন্ত্র পাঠ। এগুলো হঠাৎ করে হয় না, এগুলিকে বলে পূর্ব জন্মের সংস্কার। এই সংস্কারটাই হলো ওই যে পায়ের ছাপগুলি।
এই ছাপগুলিকে পরিবর্তন করার জন্য আমরা আগে যা করেছি তারগুলো পরিবর্তন করে আমি আরও নিজেকে ডেভেলপ করার জন্য আমার কি প্রয়োজন? তীব্র সমুদ্রের ঢেউ বা তীব্র মনের জোর, এই মনের জোর প্রয়োজন। তারপরে যেটি প্রয়োজন মনের সংযম, নিজের মনকে সংযত করা। যে যত বেশি নিজের মনকে সংযত করতে পারবে সে জীবনে তত বেশি সফল হবে। আমি এটা করব, এটা করব না, আমি এখন এতক্ষণ পর্যন্ত এই জিনিসটা পড়ব। আমি যখন যে জিনিসটা পড়ছি আমার মন প্রাণ সব ওই কাজে থাকবে। আমি একটি আলপনা আঁকছি, তোমরা একটা হয়তো বাড়িতে বসে একটা আলপনা আঁকছো, অনেকে আলপনা আঁকতো তাই না? কে কে আলপনা আঁকতে জানো তো হাত তুলো তো। বা অনেকেই জানে। হ্যাঁ, এই যে আলপনা আঁকার সময় দেখবে একটু রং নিয়ে আঁকছে, তখন তুলি যদি মনটা যদি অন্যদিকে চলে যায় তখন কি তুলিটা একটু যেটা এমন দাগ দেওয়া দরকার সেটা এমন দাগ চলে যাবে। তার জন্য আমাদের প্রত্যেকটা কাজে কি দরকার? মনের সংযম, মনের একাগ্রতা বৃদ্ধি। এই মনের একাগ্রতা বৃদ্ধি আমাদের করতে হবে। তারও নানা ধরনের উপায় আছে। আমরা এর আগের বোধের যে ক্লাসটা নিয়েছিলাম গত বছর, সেখানে বোধহয় মনের সংযমের উপর বেশি গুরুত্ব দিয়েছিলাম। এই জন্যই এই সাবজেক্টের উপর আমি আজকে বলবো না। তারপরে আমাদের যে জিনিসটি দরকার, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যেই কাজ করবে সেই কাজটা দায়িত্ব নিয়ে করতে হবে। আমিও পারি। যখন সরস্বতী পূজার সময় তোমরা নিজেরা যে যাই পারো, হ্যাঁ ম্যাডাম আমিও পারবো, আমিও এই ফলটা কেটে দিচ্ছি, এই করতেছি। বাড়িতে আমরা অনেক সময় গার্ডিয়ানদের জিজ্ঞেস করি বাড়িতে কি ও কি এই কাজটা করে? কোনোদিন করে না। কিন্তু যেই সরস্বতী পূজা এসে যাবে বাড়িতে যে একটা ঝাড়ুটাও ধরবে না, এখানে এসে সব নিজে কাজ করে একদম সুন্দর সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। কারণ সরস্বতীর সাথে আমাদের প্রাণের একটা টান রয়েছে। তার জন্য আমাদের কি করতে হবে? দায়িত্ব নিয়ে অন্তর থেকে মন থেকে কোনো কাজ করতে হবে। যখন যে কাজ করবে মন থেকে দায়িত্ব নিয়ে সেই কাজটা করতে হবে, ভাষা কাজ নয়। তাহলে জীবনে সফলতা আসবে। যখন যেই কাজ করবে, তারপরে যখন যে কাজ করে প্রভুর মতো কাজ করতে হবে। একটু আগে যেই কথা প্রথম একদম শুরু করেছিলাম, মূল্যবোধ শিক্ষা বলে কি প্রভুর মতো কাজ, ভৃত্যের মতো নয়। প্রভুর মতো কাজ কিভাবে করবে? তুমি স্কুলে এলে, তোমাকে মা বাবা ঠেলে পাঠায়নি। আগের দিনে পাঠাতো, মেরে পাঠাতো, এখন ওই ধরনের খুব কম করে। আগের দিনে মেরে স্কুলে পাঠাতো, এখন আর ওটা করে না। এখন তোমরা নিজেরাই না মা আমি স্কুলে যাব। এই যে নিজের তাগিদে তোমরা এসছো, আমি কিছু জানবো প্রভুর মতো, আমি কিছু শিখবো, এই নিজের তাগিদে এসছো, একে বলে প্রভুর মতো কাজ করা। বৃত্তের মতো যদি হয় কেউ জোর করে ঠেলে যে তোমরা বসো, নতুবা পরীক্ষা মার্কস কমে যাবে, এই করো। ক্লাসের মধ্যে শিক্ষক পড়াচ্ছে, জোর করে যদি শিক্ষক যদি তোমাদের চুপ করিয়ে রাখে তাহলে সেখানে পড়ালেখা ভালো হবে না। তার জন্য কি করতে হবে? প্রভুর মতো না, আমিও বেশ হব, আমিও পারবো। আমি তো এখানে আমাকে তো কেউ জোর করে ডেকে আনেনি। আজকে তুমি যদি স্কুলে যদি না আসতে তাহলে শিক্ষকরা কালকে কিচ্ছু বলতো না তোমাদের, তাই না? জোর করে কেউ আনেনি তোমাদের, তোমরা শুনবে বলে এসছো। যখন এসছো তোমরা একটু ভালোভাবে শোনার চেষ্টা করবে। তা প্রভুর মতো আমি নিজের অভিভাবক, আমার অভিভাবক কেউ নয়, আমি নিজের অভিভাবক। আমার ভালো কোনটা মন্দ আমি নিজেই করব। নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। জগতে যত প্রকার দ্বন্দ্ব, যত প্রকার সর্বনাশ, সব কিছুই স্বার্থপরতার জন্য। তাই স্বামী বিবেকানন্দ বারবার বলছে নিঃস্বার্থভাবে কাজ করো। গীতাতে বলেছে কর্ম করবে, কর্মের ফলের দিকে তাকাবে না। কর্মণি অধিকারস্তে মা ফলেষু কদাচন, ফলের দিকে তাকাবে না। তার মানে এই নয় যে, একটা খুব মজার গল্প আছে। আমাদের একটা হোস্টেলে ছাত্রদের সন্ধ্যার সময় ক্লাস নেওয়ার সময় মহারাজ বলছে কর্মণি অধিকারস্তে মা ফলেষু কদাচন, কাজ করবে, কাজের ফলের দিকে তাকাবে না। তো তখন ছোট হয়তো
কোনো একটা ফল গাছ লাগাচ্ছে, শশা গাছ বা কিছু ফল গাছ, তখন ছাত্ররা, আমাদের ছাত্রাবাসের ছাত্ররা অনেক সময় হাত লাগায় আমাদের সাথে। তো এমন লাগাচ্ছে, তখন ছেলেরা একজন একজনকে বলছে, এই ফল গাছটা লাগা, ফলটার দিকে কিন্তু তাকাবি না, ফলটা মহারাজের ফল, মহারাজ খাবে। এই ফল মানে সেই ফল নয়। এখানে ফল মানে কাজ করবে নিঃস্বার্থভাবে। তুমি যদি ভাবো এখন কাজ করবে, কাজ করলে সাথে সাথে আমাকে স্যার অনেক আদর করবে, আদর করলো না, তোমাকে যাওয়ার সময় দেখলো যে ওই মেয়েটি, ওই ছেলেটি দুষ্টামি করছে, এই মেয়েটিকে একটা চর দিয়ে দিল, তখন তোমার কি হবে? দুঃখ হবে। তো এই যে দুঃখ, নিজের দুঃখটাকে নিজে দূর করতে হবে। নিজে আমরা দুঃখের সৃষ্টি করি, তাই ফলের দিকে তাকালে হবে না। অনেক হয়তো ভেবেছে যে 99% পাবে, মাধ্যমিকে পেয়ে গেলে 95%। আমি তো চেষ্টা করলাম, তার জন্য আমি নিজে পেলাম না বলে, নিজের এই সেই ফলটা ভালো হলো না বলে তার জন্য আমি নিজে ভেঙে পড়বো, এটা যেন না হয়। তারপরে বলছে দুঃখকে সাদরে গ্রহণ করতে হবে। আমাদের জীবনে যত প্রকার শিক্ষা, আমার সময় শেষ, 25 মিনিট হয়ে গেছে। তো আমাদের জীবনে যত প্রকার শিক্ষা, সব থেকে বেশি শিক্ষাতে দুঃখ। দেখবে যদি পরীক্ষা যদি খারাপ রেজাল্ট করে, এর পরের বছর ভালো রেজাল্ট করার জন্য তোমাকে অনুপ্রেরণা দেবে। তুমি যদি একদিন যদি একটা ফাস্টফুড কিছু খাও, তোমার যদি শরীরটা খারাপ হয়, এরপর যদি তুমি ফাস্টফুড দেখলে, ফুচকা দেখলে তুমি ভয় পাবে, ওটা কম খাবে, তাহলে শরীরটা দীর্ঘস্থায়ী ভালো হবে। তার জন্য দুঃখকে সাদরে গ্রহণ করতে শিখবে। যে কোনো দুঃখ পেলে, আজকে স্যার কোনো কারণে একটা চর মেরে দিল, কালকে আমি স্কুলে আসবো না, এই ভাব আনলে হবে না। আমাকে দুঃখ ভাববে যে দুঃখ আমাকে নিজের মানুষ হওয়ার জন্য, আরো বড় হওয়ার জন্য, আরো ভালো হওয়ার জন্য আমাকে শিক্ষা দিচ্ছে। এই যে আমি প্রথম যদি তোমাদের যদি দু একটি কথা যদি একটু ভালোভাবে না বলে দিতাম, তোমরা এমন সুন্দর করে শুনতে না। এই যে দুঃখ, একটু কষ্ট, এটা তোমাদের আরো ভালো শিক্ষা দেয়, আরো ভালো জানতে শেখায়। তার জন্য দুঃখকে সাদরে গ্রহণ করতে হবে। দুঃখ আমাদের জীবনের সব থেকে বড় শিক্ষক। স্বামী বিবেকানন্দ বলছেন তার কর্মযোগে রয়েছে। সিদ্ধান্তে অবিচল থাকতে হবে। আমরা অনেক সময় বারবার সিদ্ধান্ত পরিবর্তন করি, তার ফলশ্রুতি কেমন হয় আমি বলি। একটি মেয়ে হয়তো সায়েন্সে ভর্তি হলো, ছেলেও হতে পারে, সায়েন্সে ভর্তি হলো, কিছুদিন পরে মনে হলো না সায়েন্সে পড়বো না, আর্টসে যাব। তো বছরের মাঝামাঝি যে সিদ্ধান্ত বারবার চেঞ্জ করছে, সকালে এক কথা বিকালে এক কথা, তাতে কি তাকে কেউ আর ভালোবাসে? তাকে কেউ আর তখন বিশ্বাস করে না। সকালে বললো একটা কথা, বিকালে বললো আরেকটা কথা, কতক্ষণ পরে আরেকটা কথা, তখন মানুষ তাকে কি বলে? তার কথার কোনো দাম নেই। নিজের ব্যক্তিত্ব বিকাশের জন্য সিদ্ধান্তে অবিচল, যেটা বলবো সেটা করব। সায়েন্স নিয়েছি, সায়েন্সে পড়ে খুব ভালো রেজাল্ট করব, এই ধরনের নিজের মনের উপর জোর থাকা চাই। তারপর অতিরিক্ত আবেগ প্রবণতা ত্যাগ করতে হবে। অতিরিক্ত আবেগ প্রবণ হয়ে পড়ি আমরা। দেখবে বিশেষ করে মেয়েরা একটুতে আবেগ প্রবণ, ছেলেরা অনেক সময় একটুতে আবেগ প্রবণ হয়ে ওঠে। একটুতে ভাঙচুর হয়েছে, একটু মন মতো এটা হলো না, দাও ভাঙচুর করো, বাড়িতে গ্লাসটা, কাঁচের গ্লাসটা যা আছে সব ফেলে দাও, আলমারির কাঁচটা ভেঙে দাও। এই যে আবেগ প্রবণতা, এটা কার বেশি আছে? প্রথমেই বলেছি পশু, এটা পশুর পর্যায়ে পড়ে। কিন্তু মানুষ নিজের আবেগকে নিজে কন্ট্রোল করতে পারে, কতটা করা প্রয়োজন, কতটা করা প্রয়োজন নেই। একজন মানুষ বুঝতে পারে, আরে আমি ভাঙলে তো আমার নিজের বাড়ির জিনিসটি ভাঙলাম, নষ্ট করলাম, ধ্বংস করলাম। যারা পশুর পর্যায়ে, যাদের চিন্তা ভাবনা পশুর পর্যায়ে, তারা এই ধরনের কাজ করে। আর যাদের চিন্তা ভাবনা আরো উন্নত, আরো উন্নত, আরো উন্নত, তারা এই ধরনের কাজ করে না। তার জন্য আমাদের চিন্তা ভাবনাকে কি করতে হবে? সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, আরো সূক্ষ্ম করতে হবে। যাই হোক, ব্যক্তিত্ব বিকাশের জন্য আমাদের এই গুণাবলীগুলি অর্জন করা প্রত্যেকের প্রয়োজন। তাহলে আমরা সমাজের প্রতিটা ক্ষেত্রে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবো,
নিজের মনের নিজের জোর বৃদ্ধি করতে পারবো, জীবনে সফল হতে পারবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এবার প্রশ্নোত্তর পর্ব আমরা করব। সাধু সাধু অসংখ্য অসংখ্য অপূর্ব আলোচনা, অসংখ্য ধন্যবাদ। মানে একদম